এখানে দেখেন আমরা যদি কোনো কিছু লিখি, কিছু একটা লিখছি অথবা এগুলো বাদ দিয়ে দুটা সেন্টেন্সে লিখে, এখানে দেখেন যে এইটাকে যদি আমরা একটা সেন্টেন্স ধরি আর পরে আছে কি আর একটা সেন্টেন্স, আমরা যদি এটাকে ওপেন করি, এটাকে আমরা ওপেন করতে চাই তাহলে কি করতে পারি, আমাদের যে পেজ আছে এটার উপর ডাবল ক্লিক করতে পারি না? তো এটার উপর ডাবল ক্লিক করলেই যদি আমাদের পেজটা ওপেন হয় তাহলে দেখেন আমাদের টেক্সটটা দেখাচ্ছে। তো এখন যদি আমরা এখানে দেখেন যে এই একটা লাইন, এই একটা লাইন, আমরা চাচ্ছি যে এই লাইনটাকে আমরা নিচে নিয়ে আসবো, যে এখান থেকে শুরু না হয়ে এটা শুরু হবে ঠিক এখান থেকে একদম নিচ থেকে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করে থাকি তাহলে দেখেন যে এখানে এন্টার দিয়ে দিলে আমরা নিচে দেখতে পারি না, পাই তো? সেই ক্ষেত্রে দেখেন যে আমরা যদি এন্টার দিয়ে এখানে নিচে দিয়ে দিলাম, সেভ দিলাম, দেওয়ার পরে এখানে দিয়ে যদি একটা রিলোড দিই তাহলে কি আমার নিচে দেখাচ্ছে? এটা পাশাপাশি দেখাচ্ছে, কেননা আমরা ইন্টার নিয়ে কাজ করলে এটা ওয়ার্ডের ক্ষেত্রে কাজ করে, এইচটিএমএল এর ক্ষেত্রে কিন্তু এইভাবে কাজ করে না। তো সেই ক্ষেত্রে দেখেন আমরা যদি একটা লাইন নিচে আনতে চাই, এর মানে কি যে আমরা এই লাইনটাকে ব্রেক করে নিচ থেকে দেখাইতে চাচ্ছি না। তো লাইন ব্রেকের জন্য আমরা একটা ট্যাগ লিখি, সেটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ বিআর। বিআর ট্যাগটা আসলে আমরা ইউজ করি জাস্ট লাইনটাকে ব্রেক করার জন্য। এখন দেখেন আমি যদি এটাকে সেভ দিই, দেওয়ার পরে এখানে একটা রিলোড দিই, তাহলে দেখেন এই লাইনটা নিচে আসে না? তো আমরা যদি লাইন ব্রেক করার দরকার হয়, যদি আমরা লাইন ব্রেক করতে চাই তাহলে আমাদের একটা ট্যাগ লিখতে হয়, সেটা হচ্ছে বিআর। এখন বিআর অনেক জায়গায় দেখবেন যে এরকম লেখা থাকে যে লাস্টে স্ল্যাশটা নেই। বিআর দেখেন যে দুইটা বিআরের কাজ সেমই, যে আমরা যেটাই লিখি আমাদের লাইনটাকে নিচে দেখাবে। তবে কোথাও আমরা এরকম দেখতে পারি যে স্ল্যাশ আছে, আবার কোথাও দেখতে পারি যে স্ল্যাশ নেই। এইচটিএমএল আপনার অনেক কিছুই কাজ করবে, আসলে কাজ করতেছে না, মানে কাজটা করতেছে না কিন্তু আমরা আউটপুট দেখতেছি। এইচটিএমএল এ অনেক কিছুই আপনি এরকম আউটপুট দেখতে পারবেন, কিন্তু যখন প্রবলেম হবে তখন যখন আমরা পিএইচপি নিয়ে কাজ করব তখন এই ভুলের জন্য কিন্তু পিএইচপি তে আর কোনো আউটপুট আসবে না। তো সেই ক্ষেত্রে আমরা আগে থেকে যদি এই ভুলগুলো সংশোধন করে থাকি, পরে তো আর আমাদের প্রবলেমে পড়ার মানে নাই, যে আমরা তো আর প্রবলেমে পড়বো না। তো সেই ক্ষেত্রে আমাদের যে প্রবলেমগুলো আগে থেকে হতে পারে, যে পরবর্তীতে আমাদের এই প্রবলেমগুলো হতে পারে, সেগুলো আমরা আগে থেকে ঠিক করে দিলাম। তবে এখানে দেখেন আপনি যদি স্ল্যাশটা বিআর এর আগে দেন, আপনি এখানে হয়তো আউটপুট দেখতে পারতেছেন, কিন্তু এটা তো আসলে কোনো সিনট্যাক্সের মধ্যে বললো না, আপনি কিন্তু স্ট্রাকচার বাইরে চলে গেছেন। কারণ স্ট্রাকচার আপনার আছে যে আপনি স্ল্যাশটা দিতে পারবেন, তবে আগে নেমটা লিখবেন, নেমের পরে আপনি স্ল্যাশটা দিতে পারবেন, নেমের আগে কিন্তু আপনি স্ল্যাশটা দিতে পারবেন না। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা যদি এরকম স্ল্যাশ দিই অথবা স্ল্যাশ না দিই আমাদের একই কাজ হবে, কিন্তু কাজটা আসলে দুই ভাবে হয়। যে এখানে দেখেন যে আমি যদি শুধু বিআর লিখছি প্লাস একটা স্ল্যাশ আছে, এর মানে হচ্ছে যে এরপরে আপনার যে লাইনে থাক না কেন এই লাইনকে এসে একটা নতুন লাইনে নিয়ে যাবে। এটা একটু ভালো করে এটা একটু ভালো করে দেখেন যে আমরা যদি স্ল্যাশ দিই তো সেক্ষেত্রে কাজটা হয় কি, যে আমার এই বিআর এর পরে যে লাইনটাই থাক না কেন সে এই লাইনটাকে নিয়ে নতুন একটা লাইন ক্রিয়েট করে দেয়, যে নিচের লাইনে একটা নতুন লাইন ক্রিয়েট করে দিবে। আর যদি আমরা বিএর স্ল্যাশটা না দিই এর মানে সে কাউন্ট করবে যে এখান থেকে এখানে একটা লাইন শেষ, এরপরে যা আছে টোটালটাকে সে লাইন ব্রেক করে দিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা বিআর স্ল্যাশ দিই আর স্ল্যাশ না দিই আউটপুটটা আমরা সেমই দেখতে পারি, যে আমার নিচে পরের লাইনটা নিচে দেখাচ্ছে, তাই না? তো সেই ক্ষেত্রে আসলে প্রোগ্রাম কিভাবে কাজ করে এটা নিয়ে তো আমরা কেউ মাথা ঘামাই, যে আমরা প্রোগ্রাম করতেছি প্রোগ্রামটা কিভাবে কাজ করতেছে এটা আমরা কেউ জানার চেষ্টা করি না। তো আমরা যদি লাইন ব্রেক দিতে চাই তাহলে আমরা এটাও দিতে পারি, বিআরও দিতে পারি। তো দেখেন লাইন ব্রেক নিয়ে কোনো সমস্যা নেই তো, যে যদি আমরা একটা লাইন ব্রেক করতে চাই তাহলে বিআর লিখতে হবে,
স্ল্যাশ দিলেও কাজ করবে, স্ল্যাশটা যদি নাও দিই তাহলে কাজ করবে। তো যদি এতটুকু বুঝতে পারি তাহলে দেখেন যে এখানে আমরা কিছু একটা লিখতে পারি। অনেক কিছু লেখা আছে, তো সেই ক্ষেত্রে দেখেন তো আমরা এখানে একটা রিলোড দিই। আমরা যে টেক্সটটা লিখছি দেখতে পাচ্ছি তো। এখন বলেন যে গরু রচনা করছেন কে কে? সবাই গরু রচনা তো অবশ্যই করছে। তো সেক্ষেত্রে দেখেন তো আমরা যদি একটা কম্পোজিশন দেখি যে কিছু টেক্সট নিয়ে দেখা যাচ্ছে একটা প্যারা মাঝে একটু স্পেস, তারপরে কিছু টেক্সট আছে তার মানে এই টেক্সটটাকে নিয়ে একটা প্যারা, তারপরে আবার স্পেস, তারপরে কিছু টেক্সট আছে এগুলো নিয়ে এক একটা প্যারা। এখন মেন কথা হচ্ছে যে আমরা যেহেতু একটা ওয়েবসাইট বানাবো, একটা কোম্পানির ইনফরমেশন লিখতে গেলে তো অনেক কিছু লেখা লাগতেই পারে না? যে আমি যদি একটা বড় কোম্পানির সম্পর্কে কিছু একটা লিখি আমার কমপক্ষে এতগুলো ক্যারেক্টার তো আসবেই। তো সেক্ষেত্রে দেখেন যে এগুলোকে যদি আমি প্যারা আকারে ভাগ করতে চাই, যে আমার এখানে যে টেক্সট আছে এটাকে নিয়ে আমি একটা প্যারা বানাবো, এখানে যে টেক্সট আছে এটাকে নিয়ে আমি একটা প্যারা বানাবো, নিচে যেটা আছে এটাকে নিয়ে আমি একটা প্যারা বানাবো, একদম লাস্টে যে টেক্সট আছে এই টেক্সটটাকে নিয়ে একটা প্যারা বানাবো। এখন একটু ভালো করে দেখেন যে প্যারা বলতে আমরা কি বুঝি, যে এখানে যে টেক্সট আছে এই টেক্সটের পরে একটু স্পেস দিতে হবে, তাই না? যে এখানে আমার যে টেক্সট আছে এই টেক্সটের পরে যদি আমি স্পেস দিতে পারি তাহলে এই টেক্সটটুকু নিয়ে একটা প্যারা হবে। তারপরে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে টেক্সট আছে এই টেক্সটের পরে যদি আমি একটু স্পেস দিতে পারি তাহলে এই টেক্সটটুকু নিয়ে একটা প্যারা হবে। এখানে যে টেক্সট আছে এটার নিচে যদি আমি একটু স্পেস দিতে পারি তাহলে এই টেক্সটটাকে নিয়েও একটা প্যারা হবে। তো দেখেন প্যারা আকারে ভাগ করার জন্য আমাদের দরকার কি? স্পেস। তো স্পেস দেওয়া আমরা একটু আগে শিখছি না, বিয়ার লাইন ব্রেক করে তো স্পেস দিতে পারি। এখন দেখেন যে আমি যদি চাই যে এখানে যে টেক্সট আছে এই টেক্সটের পরে আমি একটু স্পেস দিব, তাহলে এভাবে দিতে পারি না? যে এই টেক্সট পর্যন্ত এই টেক্সটটুকু নিয়ে আমি একটা প্যারা করতে চাচ্ছি, তাহলে এই টেক্সটের নিচে আমি এখানে কি দিতে পারি? বিয়ার দিতে পারি। তো দুইটা দিলাম, যদি একটা বিয়ার লিখি তাহলে একটা লাইন ব্রেক করবে, যদি দুইটা লিখি দুইটা লাইন ব্রেক করবে। আবার স্পেস যদি বেশি দরকার হয় তাহলে আমি এটাকে বাড়াইতে পারি না? দেখেন এটা বাড়াইতে পারি। তো আমি চারটা বিয়ার দিলাম মানে চারটা লাইন ব্রেক হবে। তো সেই ক্ষেত্রে আমি যদি এটাকে সেভ দিই, এখানে একটু যাই একটা রিলোড দিই, তো সেই ক্ষেত্রে দেখেন যে এই টেক্সটটুকু আছে এখানে আমার একটা স্পেস নিছে না, তাহলে আমি বলতে পারি না যে এই টেক্সটটুকু নিয়ে আমি একটা প্যারা বানাইছি। এখন দেখেন যে আমার বাকি যে টেক্সট আছে এগুলো নিয়েও তো আমি প্যারা বানাইতে পারবো না? যে আমি যদি চাই যে এই টেক্সটের পরে আমি এইটুকু নিয়ে একটা প্যারা বানাবো, এখানে দেখেন যে নিচে আরো কিছু টেক্সট আছে এটুকু নিয়ে আমি একটা প্যারা বানাবো, একদম এখানে যাই যে টেক্সট আছে এটাকে নিয়ে আমি একটা প্যারা বানাবো, এখানে যে টেক্সট আছে এটাকে নিয়ে যদি একটা প্যারা বানাইতে চাই আর নিচে তো স্পেস থাকবে। তো সেক্ষেত্রে দেখেন তো আমরা যদি এখানে যাই একটা রিলোড দিই তাহলে এটা নিয়ে একটা প্যারা, এটা নিয়ে একটা প্যারা, এটা নিয়ে একটা প্যারা, এটা নিয়ে একটা প্যারা। এখন দেখেন আমরা প্যারা আকারে ভাগ করতে পারছি কিনা? পারছি। তো যদি প্যারা আকারে ভাগ করতে পারি আমরা তো ভাগ করছি, কোনো সমস্যা নেই। এখন যদি আপনাকে বলা হয় যে এখানে যে টেক্সট আছে টেক্সটের কালার কি আছে? ব্ল্যাক আছে। আপনাকে যদি বলা হয় যে এই টেক্সটের কালার ব্ল্যাক চেঞ্জ করে রেড দিবেন অথবা গ্রিন দিবেন অথবা ইয়েলো দিবেন, যে এই কালারটা আপনি চেঞ্জ করবেন, ব্ল্যাক কালারটা দেওয়া যাবে না, তাহলে কিভাবে কাজ করতে পারে? যে আমরা গতদিন বলছিলাম যে এই টেক্সটটাকে যদি আমি সুন্দরভাবে সাজাইতে চাই তাহলে এই টেক্সটের আগে আমার একটা HTML ট্যাগ লাগবে। সেই ট্যাগটাকে যদি আমরা সুন্দরভাবে সাজাইতে পারি তাহলে এই টেক্সটটাকেও তো আশা করি সাজাইতে পারবো। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমার এখানে যে টেক্সট আছে এই টেক্সটটাকে যদি আমরা সুন্দরভাবে সাজাইতে চাই তাহলে এই টেক্সটের আগে আবার আমাদের HTML ট্যাগ লিখতে হবে না? হবে। তো তো সেই ক্ষেত্রে দেখেন তো আমি যদি আবার ট্যাগটাকে সাজাইতে চাই, আমি যদি আবার লিখি যে একটা HTML ট্যাগ, যা খুশি আমরা লিখতে পারি। আমি আপাতত একটা ট্যাগ লিখলাম,
এখানে দেখেন যে এই টেক্সটটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আমি এই ট্যাগটাকে লিখলাম, এরপর আমি সেই অ্যাট্রিবিউটস করে সাজাইতে পারি। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমাদের ডাবল লেখা লাগলো না ট্যাগগুলো, যা আমি একবার ট্যাগ লিখলাম এটাকে সাজানোর জন্য, আবার কিছু ট্যাগ লিখলাম এখানে স্পেস দেওয়ার জন্য, আবার ডাবল কাজ করা লাগলো না। আমরা যদি এই কাজটা একবারে করতে চাই, যে আমরা স্পেসও দেবো প্লাস যদি ডিজাইন করতে চাই ডিজাইনও করতে পারবো, তাহলে দেখেন যে এই ডি ট্যাগ ইউজ না করে আমরা সরাসরি এখানে একটা ট্যাগ ইউজ করতে পারি, সেটা হচ্ছে পি, যেটাকে প্যারাগ্রাফ ট্যাগ বলে। এই ট্যাগের কাজটাই হচ্ছে যে এই ট্যাগ আমরা যেখানে শুরু করব প্লাস শেষ করব, এর মধ্যে যদি আমরা কোনো টেক্সট লিখে রাখি তাহলে এই টেক্সটটাকে নিয়ে সে একটা প্যারা বানাবে। ঠিক আছে, এই টেক্সটটাকে নিয়ে সে একটা প্যারা বানাবে। তো সেই ক্ষেত্রে দেখেন আমি ট্যাগ শুরু শেষ করে দিলাম, আবার এই ট্যাগটাকে নিয়ে কি একটা প্যারা হবে না? এখন যদি আমি এটাকে সুন্দরভাবে সাজাইতে চাই তাহলে এর মধ্যে আমি কোডগুলো লিখতে পারি। আমার কি ডাবল কোড লেখা দরকার হচ্ছে? দরকার কিন্তু নাই। তো সেই ক্ষেত্রে আসলে প্যারাগ্রাফ বানানোর জন্য আমরা এই পি ট্যাগটাকে সবসময় ইউজ করে থাকি। আর আমি আপনাদের আগে ওইটা দেখালাম, কেননা আমরা বিআর ট্যাগটা একটু আগেই শিখছি। বিআর ট্যাগ দিয়ে ওটাও ট্যাগ, ও ট্যাগ দিয়ে আমরা কি কাজ করি এখন বললে বুঝবেন না, আমরা যখন ওটা নিয়ে কাজ করব তখনই বুঝবেন। তো সেক্ষেত্রে দেখেন আমাদের যতগুলো প্যারা বানানোর দরকার সেই প্যারার ফার্স্টে আমরা পি ট্যাগ শুরু করব এবং লাস্টে আমরা পি ট্যাগটাকে শেষ করে দিব। আর তাহলে তো আমাদের বি ট্যাগ বা বিআর এর এটার আমাদের দরকার নাই, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা এটা শুরু শেষ করে দিই। এখানে তো আর বিআর এর কোনো দরকার নেই। বিআরটা আমার দরকার আছে যে আমার যখন একটা লাইন হবে, যে আমার একটা লাইন আছে, আমার কিছু হবে না, শুধু একটা লাইন হবে। আমার লাইন ব্রেক করার জন্য যদি দরকার হয় এরকম যে আমি শুধু একটা লাইন ব্রেক করব, আমার আর কোনো কাজ নেই, সেই ক্ষেত্রে আমি বিআর ট্যাগ ইউজ করতে পারি। তো সেই ক্ষেত্রে দেখেন আমরা যদি সবগুলো পি ট্যাগ শুরু শেষ করে দিই তাহলে দেখেন যে এটা নিয়ে একটা প্যারা আছে না, সব টেক্সট গুলা কিন্তু আমার প্যারা প্যারা আকারে ভাগ আছে। এরপর আমাদের যদি দরকার হয় তাহলে আমরা পি ট্যাগটাকে ধরে সিএসএস এ কোড করতে পারবো বা পি ট্যাগের মধ্যেও আমরা কাজ করতে পারবো। তাহলে দেখেন পি ট্যাগটা আমরা কেন ইউজ করি এতটুকু তো বুঝতে পারছি। এখানে আমাদের আরো কিছু বেসিক ট্যাগ আছে, যেরকম বোল্ড করা। আমরা যদি ওয়ার্ড নিয়ে কাজ করি কন্ট্রোল বি চাপলে কি হয়, বোল্ড হয় না? আমরা টেক্সটটাকে বোল্ড করতে পারি, এটাকে ইটালিক ফরম্যাটে নিতে পারি, টেক্সটটাকে মার্ক করতে পারি। এই বেসিক কাজগুলো আমি পরে দেখাবো। তো এখন দেখেন আমাদের যে কাজটা আছে যে আমরা একটা ওয়েবসাইট বানাবো, ওয়েবসাইটে আমাদের কি ইমেজ দেখানো লাগতে পারে না? ইমেজটা তো অবশ্যই দেখানো লাগতে পারে। যে আমি একটা ওয়েবসাইট বানাবো, আমার ওয়েবসাইটে অবশ্যই একটা ইমেজ থাকবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা যদি ওয়েবসাইটে টেক্সট লিখতে পারি, তাই তো এটাকে হেডিং হিসাবে ইউজ করতে পারি, প্যারাগ্রাফও বানাতে পারি, লাইন ব্রেকও করতে পারি। এখন বাকি আছে কি যে আমরা একটা ইমেজ যদি এই ওয়েবসাইটে শো করাইতে চাই তাহলে কিভাবে শো করাইতে পারি। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমি যে ইমেজটা ওয়েবসাইটে দেখাবো, প্রথমে আমার ইমেজটা তো থাকতে হবে। যে আমার কাছেই ইমেজ নাই তাহলে আমি কি ইমেজ দেখাবো? তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে যেখানে আমাদের ফাইলগুলো আছে, যেখানে আমাদের ফাইল আছে এই ফাইলের পাশে আমরা একটা ফোল্ডার করে নিতে পারি, ফোল্ডার নেম দিতে পারি ইমেজ। যে আমরা যে ইমেজটা দেখাবো সেই ইমেজটা অবশ্যই আমার এই ফোল্ডারে থাকবে, এরপরে আমরা ইমেজটাকে দেখাতে পারবো। হ্যালো, এখন দেখেন আমাদের যে ইমেজ নামক ফোল্ডার আছে এর মধ্যে কি কোনো ইমেজ আছে? ইমেজ তো নাই, একটা ইমেজ কপি করে নিতে হবে। তো আমরা যে কোনো ইমেজ দিতে পারি, যেহেতু আমার এখানে একটা ইমেজ আছে এটাকে আমি কপি করে নিলাম।
এখন দেখেন যে এখানে যে ইমেজ আছে ইমেজের এক্সটেনশনটা দেখতে পারেন কিনা। আপনারা যে ইমেজটাকে কপি করবেন ইমেজের নেম প্লাস এক্সটেনশন, এখানে দেখেন যে ডট জেপিজি, জেপিজিটা কি এই ইমেজের এক্সটেনশন। তো এটা আপনাদের দেখতে হবে, যদি আপনি এটাকে ঠিকঠাক মতো কপি করতে পারেন এক্সটেনশন সহ তাহলে কিন্তু আপনার ইমেজটা আসবে। কিন্তু আপনি যদি শুধু এই নেমটাকে কপি করেন, শুধু নেম এক্সটেনশন নিচ্ছেন না, তাহলে কিন্তু আপনার ইমেজটা আসবে না। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমাদের একটা ইমেজ নামক ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে আমাদের একটা ইমেজ আছে। এখন ইমেজের নেমটা আর আমাদের মুখস্থ করার দরকার নেই, দরকার আছে আমরা এটাকে রিনেম করে ইমেজের নেমটাকে আমরা কপি করে দিতে পারি। দেখেন ইমেজের যে নেম আছে নেমটাকে আমি কপি করে নিলাম, তবে এক্সটেনশন সহকারে নিছি না এক্সটেনশন বাদ দিছি? অবশ্যই কিন্তু আমি এক্সটেনশন সহ নিছি, তো আপনাদেরকেও নিতে হবে। তো দেখেন যে আমরা যদি নেমটাকে কপি করতে পারি তাহলে এবার আমাদের সেই পেজে যেতে পারি। আমাদের যে টেক্সট আছে থাক সমস্যা নাই, এই বডিটাকে পরেই আমরা ইমেজটাকে নিয়ে আসি। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা যদি ইমেজ দেখাইতে চাই তাহলে আমাদের একটা কোড লিখতে হয়, সেটা হচ্ছে IMG। এখানে সরাসরি যদি আপনি এরকম লিখেন ইমেজ তাহলে কিন্তু আসবে না, কারণ ইমেজ নামে HTML এর কোনো ট্যাগ নেই। ইমেজটাকে যদি আপনি শো করাতে চান তাহলে এখানে একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে IMG। এরপরে দেখেন যে আপনাকে বলতে হবে না যে আপনি যে ইমেজটা দেখাইতে চাচ্ছেন ইমেজটা আপনার কোথায় আছে এবং কি নাম আছে, কারণ আপনি যদি নির্দিষ্ট করে না বলে দেন যে আমি এই ইমেজটা দেখাইতে চাচ্ছি তাহলে তো ইমেজটা দেখাইতে পারবেন না। এখন নর্মাল একটা জিনিস চিন্তা করেন যে আমার কম্পিউটারে অনেকগুলো ইমেজ থাকতে পারে না, এর মধ্যে কি আমি সবগুলো ইমেজ দেখাবো না একটা ইমেজ দেখাবো? যদি আমি একটা ইমেজ দেখাতে চাই তাহলে আমার নির্দিষ্ট করে বলতে হবে না যে আমি এই নেমের যে ইমেজ আছে সেটাই দেখাবো। তো সেই ক্ষেত্রে দেখেন যে এখানে আমাদের একটা অ্যাট্রিবিউট লিখতে হবে, সেটা হচ্ছে SRC। এটা হচ্ছে সোর্স, যে আমার ইমেজটা কোথায় আছে এবং ইমেজের নেমটা কি আছে সেটা আমাদের এই অ্যাট্রিবিউটের মধ্যে দিতে হবে। এখানে আমরা আরো একটা অ্যাট্রিবিউট লিখতে পারি, সেটা হচ্ছে অল্টার বাই LT, আমরা যাই বলি। তো যেহেতু এটা একটা সিঙ্গেল ট্যাগ, লাস্টে দেখেন তো এটাকে আমি শেষ করে দিতে। তো এখানে দেখেন আমরা যদি ইমেজটা দেখাইতে চাই তাহলে আমাদের একটা ট্যাগ লিখতে হয়, সেটা হচ্ছে IMG। এখন এই HTML ট্যাগের মধ্যে আমাদের দুটো অ্যাট্রিবিউট লিখতে হয়, একটা হচ্ছে SRC যে সোর্স, আর একটা হচ্ছে LT বা অল্টার যেটা আমরা বলে থাকি। আর যেহেতু এটা সিঙ্গেল ট্যাগ অবশ্যই আমাদের এটাকে শেষ করে দিতে হবে। তো এখানে দেখেন যে SRC বা সোর্স যেটা আছে এর মধ্যে আমরা কি লিখবো, যে আমাদের যে ইমেজটা আছে এটা কোন লোকেশনে আছে এবং ইমেজের নেমটা কি আছে সেটা আমাদের লাগবে। তো আমাদের ফোল্ডারে একটু যাই, এখানে দেখেন আমাদের যে HTML পেজ আর ইমেজ নামক ফোল্ডার দুইটা পাশাপাশি আছে না? এখন দুইটা দেখেন তো একই লোকেশনে আছে না, যে ক্লাস 3 এই ফোল্ডারের মধ্যে আছে। তো আমার দুইটা ফাইলে তো একই লোকেশনে আছে, তো যেহেতু দুইটা ফাইল আমার পাশাপাশি আছে সো আমার লোকেশন নিয়ে কোনো ঝামেলা নেই। আমি এখানে ফার্স্টে লিখবো যে আমি যে ইমেজটা দেখাইতে চাচ্ছি ইমেজটা আমার কোন ফোল্ডারে আছে, তো ইমেজটা কি আমার ইমেজ নামক ফোল্ডারে আছে না? এরপর আমি একটা স্ল্যাশ দিব, দেওয়ার পর আমরা একটা ইমেজের নেম কপি করছিলাম না, আমরা এখানে ইমেজের নেমটা দিয়ে দেব। দেখেন এতটুকু লিখতে পারছেন কিনা? যদি ইমেজ না থাকে তাহলে দেখেন অবশ্যই কিছু ইমেজ থাকবে। আপনার মাই কম্পিউটারটা ওপেন করেন, এখানে দেখেন যে আপাতত পিকচার নামে একটা ফোল্ডার থাকার কথা। পিকচারে ক্লিক করেন, এখানে দেখেন যে ডিফল্ট কিছু পিকচার আছে দুই একটা। ওইটাকে কপি করেন, কপি করে আপনার যে ফোল্ডার আছে এই ফোল্ডার মধ্যে আগে রাখতে হবে, তারপরে এই ফোল্ডার থেকে আমাদের যে ইমেজের নেম আছে নেমটাকে আমরা কপি করে নিতে পারি। আমরা যে ইমেজটা দেখাতে যাচ্ছি ইমেজটা আসলে কোথা থেকে দেখাতে যাচ্ছি, আমাদের ইমেজ নামক একটা ফোল্ডার থাকবে, সেই ফোল্ডার থেকে আমরা ইমেজটাকে দেখাবো। এখন আমার ইমেজ নামে যে ফোল্ডারটা আছে এর মধ্যে যদি ইমেজই না থাকে তাহলে আমি ইমেজটা কোথা থেকে দেখাবো?
তো সেই ক্ষেত্রে আমার ইমেজটা যে ড্রাইভে আছে সেখান থেকে কপি করে আমরা এখানে পেস্ট করতে পারি। তারপরে যে ইমেজের নেম আছে নেমটাকে আমরা কপি করে নিলাম, কেননা ইমেজের নেমটা আমার মুখস্থ করে রাখার কোনো দরকার নাই। আমি এই নেমটাকে কপি করে নিতে পারি। নেওয়ার পরে দেখেন যে আমরা যে এসআরসি নামক একটা অ্যাট্রিবিউট লিখছি, এখানে ফার্স্টে লিখবো ফোল্ডার, যে আমরা যে ইমেজটা দেখাইতে যাচ্ছি ইমেজটা কোন ফোল্ডারে আছে সেই ফোল্ডারের নেমটা লিখবো স্ল্যাশ। এরপরে যে আমরা যে ইমেজটা দেখাইতে যাচ্ছি সেই ইমেজের তো অবশ্যই একটা নেম আছে, সেই নেমটাকে আমরা লিখবো। এখানে কি বড় হাতের ছোট ব্যাপার, যেমন ইমেজের প্রথম একটা বড় হাতের আই, এখানে কি আইটা বড় হাতের লিখতে হবে? এখন এইচটিএমএলটা আপনার কেস সেনসিটিভ না, আপনি যদি স্মল লেখেন তারপরেও আসবে, কিন্তু আমরা যখন পিএসপি তে কাজ করবো তখন কিন্তু এই ছোট বড় হলে সমস্যা আছে, ওটা কেস সেনসিটিভ। তো দেখেন এতটুকু লিখতে পারছেন কিনা, যদি লিখতে পারেন তাহলে পেজটাকে রিলোড দিয়ে রাখেন। শিওর? একটু আগে এটা লিখবো। কোনটা? হ্যাঁ। আপনার ইমেজ আসে নাই? নেমটা ঠিকঠাক মতো দেন, আপাতত স্মল লেটার ক্যাপিটাল লেটার এরকম করার দরকার নেই। যদি ইমেজের নেমটা স্মল লেটারে থাকে তাহলে আপনি স্মল লেটারে দেন। লোড হচ্ছে না এটা। এটাকে সেভ দে। আচ্ছা দেখি আমার কি অবস্থা। এটাকে সেভ দিয়ে একটা রিলোড দে। ইমেজটা দেখাইছে না? না, আমাদের ডিলিট হচ্ছে না। লেখা আছে দিস ওয়েব পেজ ইজ নট ফাউন্ড। লোকেশনটা চেঞ্জ করছেন না সেই পেজে। আপনি এখানে যান, আবার চালু করেন। আপনার যে পেজ আছে পেজটাতে যান, এরপরে এখান থেকে ডাবল ক্লিক করে পেজটাকে ওপেন করেন। আপনার পেজটা যেখানে আপনি বানাইছেন ওটার উপর ডাবল ক্লিক করেন। কিন্তু ওই অবস্থায় কন্ট্রোল সেভ দিলে আর আসে না, মানে পরে কাইটা আবার নতুন হয়ে যায়। এখন দেখা যাচ্ছে যে আপনার যে লোকেশন আছে আপনি আগে যে ফাইলটা যেখানে ছিল ওখান থেকে সরাই ফেলছেন, তো সেক্ষেত্রে তো আপনার সেম লোকেশনে নাই। এখন আপনি যতই ব্রাউজারে রিলোড দেন ও ফাইলটাকে তো আর খুঁজে পাচ্ছে না, তো সেই ক্ষেত্রে তো ও কোনো কিছু দেখাবে না। আপনার আসে নাই? এখান থেকে ওপেন হচ্ছে না। আমি আবার দেখাচ্ছি, কোডটা একটু ভালো করে দেখেন। যেটা বলি এটা একটু ভালো করে দেখেন, যে আমাদের ইমেজ নামক ফোল্ডার আর আমরা যে এইচটিএমএল পেজ বানাইছি দুটো কি পাশাপাশি আছে? যদি পাশাপাশি থাকে তাহলে ইমেজ নামক ফোল্ডার মধ্যে কিছু একটা লিখছেন, মানে ইমেজটা তো আছে, আর রাখার পরে এবার ওই নেমটাকে এখানে কপি পেস্ট করছেন, এরপরেও আসে না? কার কার আসে নাই? আপনার? আমারই আসে। আমার তো এটা ওপেন হচ্ছে না। আচ্ছা দেখে মনিটরটা একটু ঘোরান। এডিটে আসে। আপনি একটা কাজ করুন, ওটাকে ওপেন করেন, এই পেজটাকে ওপেন করে কোডগুলোকে কপি করে নিয়ে পেজটাকে ডিলিট করে দেন। এটার উপর রাইট বাটনে ক্লিক করে এডিটর ওপেন করেন। ওপেন করেন, এখানে যে কোডটা লিখছেন টোটালটাকে কপি করেন। টোটালটাকে কাট করে অথবা কপি করে আপনি আর একটা পেজ বানান। এই পেজের প্রবলেম হয়েছে, ওটা ওপেন হবে না। আপনার কি অবস্থা? আসে নাই? জি না। মনিটরটা একটু ঘোরান। কি সমস্যা আপনার? ইমেজ আপনার যে ফোল্ডারের নেম আছে ওটার আইটা কি ক্যাপিটাল লেটার না স্মল লেটার? দুটাই স্মল লেটার, তাই না? তো সেই ক্ষেত্রে এখানে স্মল লেটার দিয়ে ট্রাই করেন। এখানে দেখেন যে আপনি ইমেজ লিখছেন, আইটা কি ক্যাপিটাল লেটার দিচ্ছেন না? এবার সেভ দেন, রিলোড দিয়ে দেখেন কি অবস্থা। আপনার কি অবস্থা? যদি না আসে পরে তো ডেভেলপ করতে তো আরো সমস্যা। আপনি কিসে করতেছেন? লাস্টে এক্সটেনশনটাকে আপনার ফাইলটা কি হবে না হয়? ফাইল কোনটা না এটা?
কিছু কোডটা দেখি না। ইমেজ ইমেজটা আপনাদের আমি একটা বিষয় বলি যে এখানে যে রান অপশন আছে এখান থেকে তো পেজটাকে রান করা যায়, এই কাজটা ভুল করে করবেন না। এখান থেকে রান করবেন না, এখান থেকে রান করলে প্রবলেম আছে। আপনার যদি পেজটা রান করার দরকার হয় তাহলে আপনি এখানে যাবেন, আপনার পেজটা যেখানে আছে এটার উপর ডাবল ক্লিক করে রান করবেন। কিন্তু কেউ এই এডিটরে এখান থেকে যে রান অপশন আছে এখান থেকে আপনার রান করা যায়, এই কাজটা করবেন না, ঠিক আছে? এটাতে প্রবলেম আছে, এখন বুঝতেছেন না, কিন্তু যখন পেজ নিয়ে কাজ করবেন তখন বুঝবেন যে আসলে প্রবলেমটা কি। এখান থেকে কখনোই রান করবেন না। এখানে দেখেন আপনার পেজে কিন্তু এই কোডটাই নাই, তো সেই ক্ষেত্রে ইমেজটা আসবে কোথা থেকে? ইমেজের জন্য তো আইএমপি ট্যাগটা লাগবে, তাই না? সেই ক্ষেত্রে আপনার আসে নাই। পিছনে আপনার কি অবস্থা? আমি আবার বলি যে এখানে দেখেন যে আপনার দুটো ফাইল পাশাপাশি আছে কিনা। তো এখানে আপনি যে নেমটা দিয়েছেন ইমেজ, এটা কি ফোল্ডারের নেম? এর মতো অবশ্যই আমার একটা ইমেজ থাকবে, এবং দেখেন যে ইমেজের এক্সটেনশনটা দেখতে পারতেছেন কিনা। ইমেজের এক্সটেনশনটা যদি দেখতে পান তাহলে ইমেজের নেমটাকে কপি করবেন, সাথে কিন্তু এক্সটেনশনটাও থাকতে হবে। এক্সটেনশনটা সহকারে আপনাকে কপি করতে হবে। এরপর আপনার যে পেজ আছে এই পেজে এখানে আপনার ইমেজের নেমটা পেস্ট করতে হবে। আসলে আপনার হয়নি, বুঝছে কি সমস্যা? সে একই প্রবলেম, রান হয় না। আচ্ছা, আপনি মাউসটাই দেখে দেন। এখানে দেখেন আপনার সমস্যাটা কি, যেটা আপনার একটা ব্রাউজার আছে তাই না? তো এই ব্রাউজার যদি প্রবলেম হয় তাহলে আমরা অন্য ব্রাউজার ওপেন করে দেখতে পারি কি সমস্যা। এই ব্রাউজার তো ওপেন হচ্ছে, আপনার ইউজটা তো আসছে, আপনাদের এটা ছিল অপেরা, ছিল অপেরা ব্রাউজারের প্রবলেম। অন্য ব্রাউজার ওপেন করেন তাহলে আসবে। স্যার আমার তো কোনটাই আছে। আপনাদের কি অবস্থা? আমি আরো কিছু যোগ করছিলাম। এগুলো লিখছেন আইএমজি এসআরসি ইমেজ, ইমেজের নেমটা এখানে একটু স্পেস দেন। ইমেজ, আচ্ছা আপনার ফোল্ডারটা দেখতে হবে। এটা হচ্ছে আপনার পেজ প্লাস এটা হচ্ছে ইমেজ। আপনার ফোল্ডার নেমটা কি ঠিক আছে? ওখানে ইমেজ, আমার এখন আসতেছে না। কোড ঠিক আছে দেখেন।
আইটা আবার open করে। এটা মেবি আসবে না।